আপনারা ভালো করে জানেন আমি যদি চাইতাম তাহলে ক্যাবিনেটের মিনিস্টার হতাম, একটা নয় দুটো মন্ত্রিত্ব নিয়ে ঘুরতাম আর ক্যানিং এর নোটরিয়াস ক্রিমিনালকে আমার পায়ের নিচে বসিয়ে রাখতে পারতাম। কিন্তু না, আমার কাছে ইগো নয়, বড় নয়, আমার কাছে ভালোবাসা, আমার কাছে আস্থা, আমার কাছে স্নেহ অনেকটাই বড়। তাই ভাঙড়ের মানুষ আমাকে ভালোবাসাতে তাদের কাছে বারবার পরাজিত করে, কারণ আমার একদিকে মন্ত্রিত্ব অফার, একদিকে টাকার অফার, ঠিক উল্টো দিকে আমার নামে মিথ্যা মামলা দিয়ে আমাকে প্রচ্ছন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে আটকে রাখার জন্য। আমাকে মার্ডারের হুমকি থেকে শুরু করে বিভিন্ন ভাবে আমাকে হুমকি দিয়েছে, আমাকে আটকে রাখতে পারেনি। আপনাদের কানের কাছে বারবার বলা হয়েছিল বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে, দেশ থেকে তাড়িয়ে দেবে, কিন্তু তাকে উপেক্ষা করে আপনি আপনার বাড়ির ছেলে, আপনার ছেলে, আপনার ভাই, আপনার বন্ধু হিসাবে আমাকে ভরসা করে ভোট দিয়ে বিধানসভার মধ্যে পাঠিয়েছেন। 5 বছর ধরে মানুষের জন্য, ভাঙড়ের মানুষের জন্য, রাজ্যের মানুষের জন্য এবং যে অন্যায় অনাচার হচ্ছে তার বিরুদ্ধে আমি লাগাতার লড়াই সংগ্রাম করে দিয়েছি এবং ভাঙড় বিধানসভা, ভাঙড়ের বিধায়ক হয়ে আইনসভার মধ্যে গিয়ে আমি আমার সর্বোচ্চ শক্তি দিয়ে লড়াই করে গিয়েছি। একবারের জন্য কেউ বলতে পারবে না আপনাদের বিশ্বাস, ভরসা, আস্থাকে আমি নষ্ট করেছি। আপনারা ভালো করে জানেন আমি যদি চাইতাম তাহলে ক্যাবিনেটের মিনিস্টার হতাম, একটা নয় দুটো মন্ত্রিত্ব নিয়ে ঘুরতাম আর ক্যানিং এর নোটরিয়াস ক্রিমিনালকে আমার পায়ের নিচে বসিয়ে রাখতে পারতাম। কিন্তু না, আমার কাছে ইগো নয়, বড় নয়, আমার কাছে ভালোবাসা, আমার কাছে আস্থা, আমার কাছে স্নেহ অনেকটাই বড়। তাই ভাঙড়ের মানুষ আমাকে ভালোবাসাতে তাদের কাছে বারবার পরাজিত করে, কারণ আমার একদিকে মন্ত্রিত্ব অফার, একদিকে টাকার অফার, ঠিক উল্টো দিকে আমার নামে মিথ্যা মামলা দিয়ে আমাকে প্রচ্ছন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে আটকে রাখার জন্য। আমাকে মার্ডারের হুমকি থেকে শুরু করে বিভিন্ন ভাবে আমাকে হুমকি দিয়েছে, আমাকে আটকে রাখতে পারেনি। কারণ একদিকে আমাকে ভয় যেমন দেখাচ্ছে, অপরদিকে লোভ দেখাচ্ছে। এই ভয় আর এই লোভকে আমি উপেক্ষা করে ভাঙড়ের মায়েদের, ভাঙড়ের বুড়েদের, ভাঙড়ের বাপেদের, ভাঙড়ের ভাইদের ভালোবাসার কাছে বারবার আমি পরাজিত হয়েছি। আর আগামী দিনও ভাঙড়ের মানুষ যদি আমাকে সহযোগ দেয় আমি পরাজিত হওয়ার জন্য প্রস্তুত আছি। সুযোগ হবে তো নাকি? কারা দ্বিতীয়বারের জন্য সুযোগ দেবেন? দ্বিতীয়বারের জন্য সুযোগ দেবেন কারা? সুযোগ দেবেন তো নাকি? এইবারে যা পরিস্থিতি আমি বুঝতে পারছি, গতবারে মিটিং মিছিল করেছি আমি, যেই স্বতঃস্ফূর্ততা দেখেছিলাম লোকজনের উপস্থিতি, এইবারে দেখছি তার কয়েক গুণ বেশি। বাস্তব কথা বলছি আমি। এর আগের প্রোগ্রাম আমি নাটাপুকুরে করে আসলাম, ভগবানপুর। লোকে লোকারণ্য। আর একটা জিনিস এখানেও দেখছি, ওখানেও দেখলাম, ছেলেদের সাথে পাল্লা দিয়ে আমার মায়েরাও বেরোচ্ছে এখন যে আমার ছেলেকে, নওশাদকে বিধানসভার মধ্যে পাঠাতে হবে। ওই দেখুন না, লোকে লোকারণ্য, মায়েরাও কিন্তু কোন অংশে কম যাচ্ছে না। তাই আমি এটা ভরসা আপনাদের কাছে একটা করতে পারি তো নাকি? আপনাদের কাছে একটা বড় সুযোগ। সুযোগটা কি বলুন তো? রাজ্যের মানুষের কাছে বার্তা দেওয়া যে ভাঙড়ের এই পবিত্র ভূমিতে কোন নটোরিয়াস ক্রিমিনালের জায়গা হবে না। আমরা কোন নটোরিয়াস ক্রিমিনালকে জিতিয়ে বিধানসভার মধ্যে পাঠাবো না। একদিকে নটোরিয়াস ক্রিমিনাল বোমগুলি বন্দুকের কথা বলে, ক্ষমতায় আসার জন্য 4-5টা লাশ পড়ে পড়ে বলার কথা বলে, অপরদিকে নওশাদ সিদ্দিকী যা মানুষের জন্য কথা বলে, যদি জায়গা ছেড়ে চলে যেতে হয় তাও জায়গা ছেড়ে চলে যাবে, মানুষের না ক্ষতি হয় তার কথা বলে। এবার আপনারা কোনটা চুজ করবেন আপনাদের উপরে নির্ভর করছে। কাকে করবেন আপনারা চুজ, সেটা আপনাদের উপরে নির্ভর করছে। আমি বিরিয়ানির প্যাকেট আর 500 টাকা দিয়ে ভাই ভোট নিতে পারবো না। তবে আমার কাছে যে খবর আছে, বেওতা টু বামনঘাটাতে টাকা উঠছে, বলে দুবাইয়ে টাকা উড়ে, ভাঙড়ে এখন টাকা উঠছে। যে যা পারবেন ধরে নেন, ছাড়বেন না কেউ। কি তো ভাঙড়েরই টাকা, ও ভাঙড়েরই টাকা। ভাঙড়ের 2-3টে তৃণমূলের নেতাকে এমপির পদপ্রার্থী, এমএলএর পদপ্রার্থী করবো বলে লুটে নিয়ে গিয়েছে। ও টাকায় উঠছে, ভাঙড়ের মানুষের টাকায় নিয়ে ভাঙড়ে উড়াচ্ছে। তাহলে আমরা ছাড়বো কেন ভাই? কি বলছি বুঝতে পারছো? আমাদের কারো তো হবে তারে ভাই। তৃণমূল করে তো ভাঙড়ের লোক তো কি হয়েছে ভাই? সে আমার দুশমন নাকি? রাজনৈতিক ভাবে সে আমার বিরুদ্ধে, এর থেকে বাইরে তোর কিছু নয়। তাহলে ভাঙড়ের টাকা তুমি লুটে নিয়ে গেছিলে, এবার তোমাকে আবার ফিরিয়ে নিয়ে আসা ভাঙড়ের মানুষই করছে।
বুঝতে পেরেছেন? জবাব আমাদেরকে দিতে হবে, কিন্তু জবাব দেওয়ার সময় এসেছে। ন্যূনতম যদি সেন্টিমেন্ট থাকে আমরা এটা ভুলবো না। যখন বাহারুল ইসলামকে ভাঙড়ের ভূমিপুত্র তৃণমূলের ব্যানারে, তৃণমূলের সিম্বলে ক্যানিং পূর্বে যখন দাঁড় করিয়েছে, তখন এই ভাঙড়ের ছেলেটা হয়ে গেল ক্যানিং এ বহিরাগত, তার চরিত্র খারাপ, সে সেই বলে তাকে গালাগালি দেওয়া হচ্ছে। আবার তৃণমূলের প্রতীকে ভাঙড়ে এসে ক্যানিং থেকে তাহলে কোন মুখে তুমি ভোট চাইছো ভাই? কি বললাম বুঝতে পেরেছে? দেখুন, আরাবুল সাহেবকে দিয়ে আমরা বাহারুল ইসলাম সাহেবকে হারাবো, কোনো সন্দেহ নেই এতে। ভাঙড়ে বারে দুটো এমএলএ পেচ্ছে, ভাঙড়ে বারে দুটো এমএলএ পাচ্ছে, একটা ভাঙড়ের এমএলএ, আবার একটা ভাঙড়ে বাড়ি ক্যানিং পূর্বের এমএলএ। হারাবো, কিন্তু ওটা নয়। প্রশ্নটা হচ্ছে আমার, বাহারুল ইসলাম সাহেব ভাঙড়ের ছেলে ক্যানিং এ দাঁড়ালে বহিরাগত, আর শওকত সাহেব ক্যানিং পূর্বের ছেলে ভাঙড়ে দাঁড়ালে ভাঙড়ের কি জামাই নাকি? হ্যাঁ, কি গো মায়েরা, জামাই খাতির করতে হবে? ও যদি আমাদের ছেলেকে ও কথা না বলতো ভাবতাম। তখন ভাই আমি ভাঙড়ের বিধায়ক, যখন রাজ্জাক খানকে খুন করেছিল, আমি একদিন পরে তারপরের দিন টাইম নিয়ে কিন্তু আমি বাইট দিয়েছি। আমি হুটহাট বলে দিইনি, আমি পুরো তদন্ত করেছি যে কারা এতে ইনভলভ আছে। কোনোভাবে আমার ছেলে ইনভলভ আছে নাকি? কারণ আমার ছেলেকে তো এই কাজ আমি কোনোদিন করতে দিই না। যদি আমার ছেলেকে ইনভলভ থাকে ধরে থানায় তুলে দিয়ে আসবো একদম। আমি এখান থেকে একদম সিপি লেভেল পর্যন্ত খবর পাঠিয়ে দিয়েছিলাম যে আমিও তদন্ত করছি। আমাদের কাছেও কোনো লেভেল থেকে ফোন এসেছিল এটা কি ব্যাপার হলো। তো আমাদের দিক থেকে আমরা বলেছি যদি আমাদের কোনো ছেলে একটা জড়িয়ে থাকে চিন্তা না, আমরা ধরে থানায় তুলে দিয়ে আসবো। কিন্তু পরও তদন্ত করে দেখার পরে আমি বাইট দিয়েছিলাম, মাথায় আছে? দেখবেন আমি তারপরের দিন বেলা 2টোর দিকে বাইট দিয়েছি। সারা রাত আর সারা দিন আমি আগে যাঞ্চ করেছি। তখন আমি কি বলেছিলাম মনে আছে? যে রাজ্জাক খান খুনির শাস্তি হোক। কেন বলেছিলাম? রাজ্জাক খান রাজনৈতিকভাবে আমার চরম বিরোধী, চরম বিরোধী, কিন্তু আমার কাছে রাজনৈতিক বিরোধী। উনি ভাঙড়ের ভোটার আর আমি ভাঙড়ের বিধায়ক। আমার এটা নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে, দায়িত্বের মধ্যে পড়ে। প্রত্যেকটা ভোটার যাতে সুষ্ঠুভাবে থাকে তার জন্যই তো আমি অভিভাবক হিসাবে আইনসভার মধ্যে গিয়েছি। আজকেও বলছি বাহারুল ইসলাম সাহেবের সাথে আমার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা আছে, থাকবে। বাহারুল ইসলাম সাহেবকে আমরা আরাবুল ইসলাম সাহেবকে দিয়ে হারাবো, কিন্তু তাকে যেভাবে বলেছে ভাঙড়কে অপমান করেছে, ভাঙড়ের বিধায়ক এই অপমানটাকে দিলে নিয়েছে। তাই আমি ভাঙড়ের মায়ের বাপকেও বলবো যে তৃণমূল করে ভাঙড়ের এই বুথে, তাকেও বলবে একটু ভাবুন। স্বার্থের জন্য একসাথে উঠা বসা করে, একসাথে চলাফেরা করে, তার চরিত্র হনন করতে এরা পিছপা হয়নি। তাই আপনাকে প্রয়োজন হলে রাজ্জাক খান মতো ঘাট উতরে দিতে পারে, তাও সাবধানে আপনারা থাকবেন। আমি প্রশাসনকে বলবো একটু সজাগ থাকবে। শওকত সাহেব প্রতিটা স্টেজে প্রতিটা স্টেপে গোল খাচ্ছে। প্রথম স্টেপ কি ছিল? যে খামার খেতে ফলাতে পারবো না, খামারে ফলাবো। তাহলে 1-0 গোল খেলো। এখন কি হয়েছে জানেন? ওই এখন বলছে খামারও ওরা পারবে না। এখন আইএসএফ এর নেতৃত্বদের বাড়িতে বাড়িতে টাকার ব্যাগ নিয়ে ঘুরছে। 2-3-0 হলো, খামারে পারলো না, এখন নেতৃত্ব কিনতে যাচ্ছে, পারবে না, 3-0। এখন হচ্ছে মরিয়া হয়ে উঠেছে। এখন গাড়ির এই টাকা পাম্প করা হচ্ছে। শুনছি নাকি ব্যবতার দিকে, এই বামনঘাটার দিকে ভালো ভালো শাড়ি দিচ্ছে। মা তোমাদের এখনো দিয়েছে নাকি? মা দিলে কিন্তু ছাড়বে না, নিয়ে নেবে। যা বলে ইনকামিং, দেয়ার ইজ নো আউটগোয়িং, শুধুমাত্র ইনকামিং, আউটগোয়িং নেই। যা দেবে নিয়ে নেবে। আউটগোয়িং শুধু কোথায়? ইভিএম মেশিনে, খাম চিহ্নে, আর কোনো জায়গায় আউটগোয়িং ছাড়বে না। টাকার পাম্প করছে, মানে টাকা ছড়াচ্ছে। আমি নির্বাচন কমিশন অলরেডি চিঠি করেছি। আমার কাছে খবর এসেছে কয়েকটা নির্মাণ সংস্থা আর ওয়েটল্যান্ডের থেকে নাকি টাকা এগুলো করছে। তাদেরকে বলবো সতর্ক হয়ে যান। আগামী দিন ইডি সিবিআই তদন্ত হয়তো হতে পারে, ছেড়ে কথা কিন্তু আমরা বলবো না, এতটুকু বলে রাখছি। ব্যবসা করছেন করুন, আপনি আপনার মতো ভাবে সিস্টেমে করুন। তোলাবাজি আমরা করতে যাইনি, যাবো না। কিন্তু কাউকে যদি অন্যায় ভাবে টাকা দিয়ে ভোটকে আপনারা যদি ডাইভার্ট করাতে চান আমরা ছাড়বো না।
কিন্তু আরেকটা আমাকে সূত্র মারফত খবর পেয়েছি যে লাস্টে কি করতে পারে, তার দলের লোককেই সেই রাজ্জাক খানের মতো খুন করিয়ে আইএসএফ বা যারা বিরোধী আছে দোষ চাপাতে চায়। আমি প্রশাসনকে বলবো সর্বপ্রথম কাজ হচ্ছে ভাঙড়ের মানুষকে আপনাদের নিরাপত্তা দেওয়া, সঠিকভাবে আপনারা নিরাপত্তা প্রদান করুন। সাথে সাথে যারা আইএসএফ এর আছেন তাদেরকেও নিরাপত্তা দেবেন, সিপিএম লেফট ফ্রন্টে যারা আছেন তাদেরকেও নিরাপত্তা দেবেন। তবে আপনাদের কাছে স্পেশাল রিকোয়েস্ট আমার যে তৃণমূলের নেতাদেরকে আপনারা একটু বেশি বেশি করে নিরাপত্তা দিন। তবে এটা আইএসএফ এর হাতে আক্রান্ত হবে এই ভেবে নয়, আইএসএফ আক্রান্তর মারামারি রাজনীতি পছন্দ করে না। আইএসএফ একটা সুষ্ঠু সমাজ ব্যবস্থা উপহার দিতে চাইছে, সেই জন্যই আরাবুল ইসলাম সাহেবের মতো লোকেরা দীর্ঘদিন দেখলো যে আমি আইএসএফ এ গেলে আমার যে জীবনটা পড়ে আছে নিশ্চিতভাবে সেই জীবনে আমি একটা সুষ্ঠু ভাঙর তৈরি করতে, ক্যানিং তৈরি করতে এবং ক্যানিং এর মানুষকে বিপদ থেকে উদ্ধার করে সুষ্ঠু সমাজ ব্যবস্থা ফিরিয়ে দেওয়ার জন্য যদি আমি লড়াই করতে পারি, অন্তত বিগত দিনে আমার কর্মকাণ্ড তৃণমূল আমাকে দিয়ে যে কাটা করিয়েছে সেটা কিছু কিঞ্চিতটা হলেও তাহলে কমন নজরে দেখবে এসেছে। তো আইএসএফ এর ছেলেরা মারামারি হিংসা করে না। আমি অনুরোধ করছি প্রশাসনকে যে তৃণমূলের নেতাদের হাতে তৃণমূলের নেতারা না চোট খেয়ে যায়, তাই তৃণমূলের নেতাদেরকে একটু বেশি করে আপনারা নিরাপত্তা প্রদান করুন। ওরা এটা করছে করে আইএসএফ এর নামে দোষ চাপাতে যায়, অত সহজ নয়। আর এটাও বলে দিতে চাই আমি যে একটার নামে যদি ভুল অন্যায় ভাবে কোনো মামলা এই ধরনের হয়, শুধু ভাঙড় অবরুদ্ধ হবে না, ক্যানিং হবে, বসিরহাট হবে, বারাসাত হবে, উলুবেড়িয়া হবে, আপনার নিমদেগি হবে, মধ্যমগ্রাম হবে, অশোকনগর হবে, দেগঙ্গা হবে, সারা রাজ্য কিন্তু আমরা অবরোধ করে দেব। তখন মোদি মমতাও কিন্তু কিছু করতে পারবে না। এইটুকু আমি বললাম এই বিষয়ে। বন্ধুগণ, আমি বক্তব্য শেষ করব। আপনাদের একরকম ভাবে ভয় দেখাতে পারে, কিচ্ছু করতে পারবে না। ভয় কি দেখাবে? দুটো তিনটে ভয়। একটা হচ্ছে হয়তো দেখবেন গুন্ডা মস্তান দিয়ে আপনার আধার কার্ড, ভোটার কার্ডটা বাই চান্স কোনোভাবে কেড়ে নিতে পারে। তো আমি আপনাদের বলি এই দিকটা যদি একটা হয় না, এটা ওই সুন্দরবন লাগবে এলাকায় হয়, ভোটার কার্ড ভয় দেখিয়ে তোর ভোটার কার্ডটা দে, কেড়ে রেখে দেয়। আপনি আধার কার্ড এবং 11 না 19 ধরনের ছবিওয়ালা ডকুমেন্টস নিয়ে, পাসপোর্ট নিয়ে আপনি ভোট দিতে যেতে পারবেন। তবে কারো কাছে ভোটার কার্ড থেকে থাকার পরও পাকামো মেরে যেন পাসপোর্ট নিয়ে যেতে যাবেন না, ঠিক আছে? আপনার কাছে ভোটার কার্ড আছে, পাকামো মেরে আধার কার্ড নিয়ে যেতে যাবেন না, ভোটার কার্ডটাই নিয়ে যাবেন। কিন্তু বাই চান্স যদি আপনার ভোটার কার্ডটা কেড়ে নিয়েছে কেউ, তাহলে কি করবেন? আপনি ওই ডকুমেন্টস গুলো নিয়ে যান, আপনি ভোট দিতে পারবেন। আর নাহলে তো আপনাদের বিধায়ক আছে, নওশাদ সিদ্দিকী আছে তো নাকি? হ্যাঁ, একটু অপেক্ষা করবেন, আমাকে তো ঘুরতে হবে ভাঙড়ে, আমি নিজে গিয়ে আপনার ভোট দিয়ে করাবো। তবে চিত্তবাবুরা আছে তো, যদি আরাবুল ইসলাম সাহেব তখন ওখানে সামলাবে, ঠান্ডা করবে ওইখানটাতে, ওই দিকটা ঠান্ডা করবে। আমাদের এখানে আছে তো, কমরেডরা আছে, আর আমাদের আছে, আমাদের নেতৃত্বরা আছে তো নাকি? ওটা নিয়ে আপনারা ভেঙে পড়বেন না। কিন্তু করতে পারে, কি করতে পারে? ভয় দেখাতে পারে। ক্যামেরা লাগানো আছে, তোমরা কোথায় ভোট দিচ্ছ সব আমরা দেখতে পাবো। অত সহজ এটা 2021 নয়, এটা 2026। এই সময় আমরা আপনার যে ভোটের যে লাইন দেবেন 20 জন 25 জন পরে পরে আমাদেরও কমরেড, আমাদের আইএসএফ এর নেতারা 20-25 জন ছাড়া ছাড়া করে একটা একটা করে ভোট দিকে ঢুকবে, এটুকু মাথায় রাখুন। যদি গিয়ে দেখেছে ক্যামেরা ভুল জায়গায় লাগানো আছে, ক্যামেরাটা খুলে পকেটে রাখতে হবে, না খুলে পানিতে যাবে, না প্রিসাইডিং অফিসারের কাছে প্রোটেস্ট হবে, সেটা সময় কিন্তু কথা বলে দেবে। বুঝে আসছে আমি কি বলতে যাচ্ছি? এটা বলতে পারে আপনাদের কি যে ওই খাম চিহ্নতে আতর লাগিয়ে রেখে দিয়েছি, সেন্ট লাগিয়ে দিয়েছি, তুমি তোমার হাত, তুমি ভোট দিয়ে আসলে তোমার হাতটা সেন্ট হয়ে যাবে, আতর লেগে যাবে, আমি নাকে নিয়ে দেখবো স্মেল আসছে কি আসছে না। এই ভয় দেখাতে পারে। আমি আপনাদের বলে দিচ্ছি, প্রতি 20টা 25টা 30টা ছাড়া ছাড়া আমাদের লোক এমনি ঢুকবে না। যদি গিয়ে দেখেছে কোনো একটা সুইচে আতর আছে, বাকি সুইচগুলো পকেটে কিন্তু আমাদের আতর থাকবে, একটাও বাদ যাবে না। এই ভেদ নোটা পর্যন্ত আতরময় করে দেবো। কি গো, রেডি আছে তো নাকি? পুরো নোটা সমেত পুরো ওই পুলিং স্টেশনে খসবো হয়ে যাবে, আতরে আতর করে দেবো একদম। বুঝতে পারছেন কি বলছি? এটা 2021 নয়, 2026। আর একটা কথা বলে দিই, এখানকার 2021-এ 2026-এ ক্যানিং পূর্বের বিধায়ক ছিল শাহাবুদ্দিন সিরাজি, এবার এই প্রার্থী ছিল শাহাবুদ্দিন সিরাজি। এবার 2026-এ ক্যানিং পূর্বে কিন্তু আরাবুল ইসলাম প্রার্থী, এইটুকু মনে রাখো।
আর এতটুকু বলে দিচ্ছি 2019 তখন এখানে এসছে, এখানে কিন্তু নওশাদ সিদ্দিকী প্রার্থী। শাহাবুদ্দিন সিরাজি মাস্টার মানুষ, শান্ত মানুষ, সরল মানুষ, খুব ভালো ছেলে। নওশাদ সিদ্দিকী কিন্তু ওই শাহাবুদ্দিনের মতো অত ভালো নয়, এটুকু বলে দিচ্ছি। তা বলে আমি কি খারাপ নাকি ভাই? এই আমি কি খারাপ? খারাপও নয়, কিন্তু ওর মতো অত ভালো ছেলে নয়। যে রোগের যে ওষুধ দিতে হয় আমি কিন্তু ভালো করে জানি, কখন কোন ওষুধটা দিতে হয় তোমরা আস্তে আস্তে বুঝতে পারছো, এবং কয়েকটা দিনের মধ্যে বুঝতে পেরে যাবে যে কোন রোগের কি ওষুধ কখন দিতে হয়। অত সহজ নয়। আমি আমার বীরত্ব গদি ছেড়ে রাজনীতির ময়দানে লড়াই এসেছি মানুষের অধিকারকে বুঝিয়ে দিতে। আর তুমি খেতে ফলাবে না খামারে ফলাবে, খামারে আগলাতে আমার ছেলেরা ভালো শিখে গিয়েছে। মিথ্যা মামলা দিয়ে পুলিশদেরকে দিয়ে তাড়া কাটিয়ে হিংসা করে জেল রেখে আমাদের ছেলেদেরকে যথেষ্ট ম্যাচিওর বানিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি। তার জন্য মমতা ব্যানার্জিকে একটু ধন্যবাদও জানাই। আমরা সব রাস্তা কল সব শিখে গেছি, তাই না? না জেল খাটালে আমি জানতে পারতাম জেলটা কি জিনিস। যতই বলি জেল খাটবো, কিন্তু মনে তো একটা ভয় ছিল, আর জেলটা আবার কেমন রে। কিন্তু 42 দিন খেটে আসার পরে বুঝে নিয়েছি কি জিনিস জেলটা, কি জিনিস। এখন আর কোনো ব্যাপার নেই, চলো যাবো জেলে। হ্যাঁ, চাইলে মোবাইলও আপনি ব্যবহার করতে পারবেন। আমি দেখেছি তোমার নজরে এসেছে অনেকে, কিন্তু আমি ওই কাজ করিনি, বুঝতে পারছেন? পশ্চিমবাংলা সরকারের আমলে জেলেও মোবাইল চলে, তার প্রচুর উদাহরণ আছে। মায়েদের বলবো এমন একটা সরকার তৈরি করতে হবে, এই সরকারের কেউ না বলার সাহস পায় রাত 8টার পরে মহিলারা বাইরে বেরোবে কাজে। এটা বন্ধ করতে হবে। এই একজন মেয়েকে রেপ করেছে, কি বলছে, ওনাকে লাভ অ্যাফেয়ার ছিল, এই বলে দেখে দিচ্ছি। এই সরকারের যার নীতি তাকে বাংলাতে জায়গা দেওয়া যায় না। আর বিহারে ডবল ইঞ্জিনের সরকার দেখছি প্রকাশ্যে একটা মেয়েকে রাস্তায় কিভাবে শ্লীলতানি করছে আর ভিডিও ছাড়ছে। আবার বিজেপি বলছে বাংলায় মহিলাদের সুরক্ষা দেবে। এই দুই শক্তির হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে। আগামী 29 এপ্রিল আসছে দিন, খামচিহ্নে ভোট দিন। আমি অনুরোধ করবো আপনাদের কাছে, হার জিতটা নিয়ে প্রশ্ন আসছে না, আমি ওটা নিয়ে চিন্তা করছি না। গতকাল আমাকে জিজ্ঞাসা করেছিল কারো অসুবিধা হচ্ছে, আর 3 থেকে 5 মিনিট বক্তব্য দেবো খুব বেশি হলে। মায়েরা, হ্যাঁ, আমি গতকালকে নমিনেশন জমা দিয়েছিলাম, জমা দেওয়ার পরে প্রশ্ন করলে এবার কি টাফ হবে নাকি লড়াই। আমি বললাম গতবারে টাফ ছিল, বিজেপি চলে আসবে, এনআরসি সিএ করে তাড়িয়ে দেবে। নওশাদ ভাইজান কেমন প্রার্থী হবে না হবে, নতুন দল, অনেকে আমাকে ভোট দেয়নি। এবারে আমার কাছে টাফ নয়। 5 বছর ধরে মানুষের পাশে, রাজ্যের মানুষের পাশে, ভাঙড়ের মানুষের পাশে যেভাবে দাঁড়িয়েছিলাম, আমার কাছে টাফ নয়। তবে এবার হচ্ছে আমার দেখার বিষয় মার্জিনটা 50,000 প্লাস হয়ে আর কতটা যাচ্ছে আমাদের পক্ষে, বুঝতে পারছো? মায়েরা এটা আশা করতে পারি তো নাকি বাপেরা এবারে মার্জিন ডবল হবে? আওয়াজ নেই কেন ঠিক করে? আওয়াজ ঠিক হচ্ছে না। এবারে আশা করতে পারি তো নাকি? কেন এটা বুঝিয়ে দিতে হবে ভাঙড়ের মাটি, এই মাটিতে, এই মাটির পবিত্রতা রক্ষার দায়িত্ব আমাদের নিতে হবে। এই মাটি থেকে কোন নটোরিয়াস ক্রিমিনালকে যেমন জিতিয়ে বিধানসভার মধ্যে পাঠাবো না। এই মাটিতে যখন মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান বাঁচানোর লড়াই নেমেছিলাম, আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলে খাটিয়েছে। এই মাটি অপমান করে দেবে যে তোমার বাংলায়, বাংলা ভাঙড়ে কোনো জায়গা নাই। মাথায় থাকবে তো নাকি? এই মাটিতে আদিবাসীদের অধিকার হনন হচ্ছে, এই মাটি প্রমাণ করিয়ে দেবে তোমাকে এই মাটিতে জায়গা আমরা দেব না। এই মাটিতে দলিতের অধিকার হনন হচ্ছে, এই মাটি প্রমাণ করে দেবে তোমাকে এই বাংলায় জায়গা। এই ওয়েটল্যান্ড নিয়ে কি দিরাজতে চাইতে চলছে, এই ওয়েটল্যান্ড রবিতে নির্মাণ হয়ে যাচ্ছে। আর মানুষজন যারা ভুক্তভোগী, যারা এখানকার দীর্ঘদিন ধরে বসবাস করছে, তারা একটা টয়লেট পর্যন্ত করতে পারছে না, তাকে আটকে দিচ্ছে। 2 ভাই ছিল, দুজনে দুটো সন্তান হচ্ছে, 4 জন, রুম একটা করবে, সেপারেট থাকবে, সেই রুম পর্যন্ত করতে দিচ্ছে না টাকা না দিলে। আর প্রাসার সময় বাড়ি বানিয়ে দিচ্ছে। এই অন্যায় বন্ধ করা দরকার। তাই এই ওয়েটল্যান্ড নিয়ে আমরা আলোচনা করেছি। আমাদের বিকাশ স্যার ভোটের কাজে একটু ব্যস্ততা হয়ে যাওয়ার জন্য বিকাশ স্যার মামলা করবে, সেই মামলা আমি পার্টি হব, এটাও জানিয়েছি। ব্যবহার করে আমাদের বলতে শুধু কি মুসলমান না, দলিত, আদিবাসী, মুসলমান সব পিছিয়ে বর্গের যাদের বলার লোক নাই, তাদেরকে বিভিন্ন ভাবে ব্যবহার করা হয়। ব্যবহার করা হলে তাদেরকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। আর অনেক সময় তারা ব্যবহার করে বিজেপি এবং আরএসএস এর কথাতে। এখন আমাদেরকে কিভাবে ব্যবহার করলো? এসআইআর নিয়ে মমতা ব্যানার্জি বলেছিলেন যে আমার লাশের উপর দিয়ে, প্রথম বলেছিলেন এসআইআর করতে দেব না,
তারপরে দেখলাম 250 কোটি টাকা এসআইআর এর জন্য খরচ করলো। তারপরে দেখলাম 90,000 অফিসার এসআইআর এর জন্য দিল। যখন এটা মানুষ জানতে পেরে গেল, তিনি তখন কলকাতাতে নো স্যার ইয়েস স্যার এরকম করে ওনারা মিছিল করতে লাগলো এসআইআর এর বিরুদ্ধে। এবং মিছিল করতে করতে সেই সময়ে বলে উঠলেন যে আমার লাশের উপর দিয়ে এসআইআর হবে। আজকের দিনে আপনারা বলুন কতটা আপনারা আতঙ্কিত। আজকের দিনে আপনারা বলুন কিভাবে আপনাদেরকে আতঙ্কে রাখছে নির্বাচন কমিশন সামনে থেকে বিজেপি আর তৃণমূল। কেন আমি বিজেপি তৃণমূলের কথা বলছি? বিজেপি তৃণমূল মিলে ইস্যুটা তৈরি করেছে, নির্বাচন কমিশনকে দিয়ে সামনে থেকে খেলাচ্ছে। আপনারা বলুন 12টা রাজ্যে এসআইআর হচ্ছে, কোন রাজ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সি এই ধরনের হয়েছে আপনারা জানেন? কোন রাজ্যে আন্ডার অ্যাডজুডিকেশন হয়েছে না, কোন রাজ্যে এই ধরনের অবৈধভাবে ডিলিট হয়েছে? শুধু আপনি বলতে পারেন, আমি তাও আপনার কথাকে বলছি, উত্তর আমি দিয়ে দিচ্ছি, শুধু বিজেপি নয়, অবিজেপি রাজ্য এসআইআর হয়েছে, কেরল, তামিলনাড়ু, ওখানে এই ধরনের অভিযোগ দেখিনি। এখানে কেন দেখতে হচ্ছে? এখানে সরকার চাইছে আপনি ব্যতিব্যস্ত হয়ে পড়ুন। পশ্চিমবাংলা সরকার চাইছে শিক্ষা, স্বাস্থ্য, দুর্নীতি, অন্যায়, অপশাসন, ওয়েটল্যান্ড বুঝিয়ে দিয়ে প্রাসাদ বাড়ি করেছে, এইগুলো আপনি ভুলে যান। শুধুমাত্র আমার নাম থাকবে কি থাকবে না এর উপরে ভোট করব। সেই জন্য সরকার চেয়ে ইচ্ছাকৃতভাবে আমাদেরকে এই পরিস্থিতির সম্মুখীন করেছে। আমরা বারবার বলে এসেছি স্বচ্ছ ভোটার লিস্ট তৈরির পক্ষে আমরা, কিন্তু স্বচ্ছতার নামে যদি অন্যায় কিছু করে তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। তাই রুখে আমরা কিভাবে দাঁড়িয়েছি? মাঠে এখন আমরা দেখছি, প্রথম জ্ঞানেশ কুমারজি বলেছিলেন 2002 এর ভোটার লিস্টে যাদের নাম এসে গেছে বা যার পিতা মাতা দাদু দাদির কারো নাম এসে গেল, সে ম্যাপড হয়ে গেল, আর কোনো চিন্তা নাই। কিন্তু এখন কি দেখছি তার ঠিক উল্টো। 2002 এর ভোটার লিস্টের নাম দেখিয়ে ছেলে মেয়ে বৈধ ভোটার, আর সেই 2002 এর ভোটার লিস্টের নাম থাকার পরও পিতা আজকে অবৈধ ভোটার। টোটাল উল্টো করছে। প্রশ্ন করে অনেকে এখন যে নওশাদ ভাইয়া আপনি বলেছিলেন এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না। হ্যাঁ, আমি বলেছিলাম, আজকেও বলছি আতঙ্কিত হলে সমস্যার সমাধান হয় না। কি তখন নির্বাচন কমিশনের অফিসাররা যা কথা বলেছিল তার ভিত্তিতে আমি বলেছিলাম, আজকের দিনে তারা তার কথাতে ঠিক জায়গায় নাই। তো আজকে তারা আমি চরম বিরোধিতা করছি। যখন এসআইআর প্রথম শুরু হয়েছিল আমি সুপ্রিম কোর্টে যাইনি, যখন এসআইআর নিয়ে আস্তে আস্তে দেখছি লাইন বেলাইনে করতে চাইছে, সুপ্রিম কোর্টে গিয়েছি। 68,938/2025 আমার সুপ্রিম কোর্টে মামলা নাম্বার, ডায়েরি নাম্বার। তো আমি আপনাদের বলে রাখি যে এই যে এসআইআর নিয়ে হচ্ছে আতঙ্কে আছে, আতঙ্ক মুক্ত কিভাবে করতে হবে? মাঠে ময়দানে লড়াই, আন্দোলন আর আইনি লড়াই। মাঠে ময়দানে লড়াই আন্দোলন করতে যাওয়ার নামে যাতে করতে না পারে, করলেই বিজেপির অসুবিধা হবে, আর বিজেপির বিরুদ্ধে কিছু বললে তৃণমূলের বুকে ব্যথা করে, এটা আমরা সবাই জানি। সে ওয়াকাফ থেকে শুরু করে বিজেপির নেতাদের কিছু বলবেন, আপনাকে দেখবেন তুলে নিয়ে চলে যাবে। ওয়াকাফের সময় আপনারা দেখেছেন। তো যাতে না এই এসআইআর বিরোধী আন্দোলনের দানা বাঁধে, সেই জন্য সাংবাদিককে পর্যন্ত ছাড়ছে না মমতা ব্যানার্জি। তাদেরকে গ্রেফতার করে তাদের রাজ্যের মানুষকে বার্তা দিচ্ছে যে এসআইআর এর বিরুদ্ধে আন্দোলন করলে এই অবস্থা করব। একটা দিক আটকাচ্ছে, দ্বিতীয় দিক আটকাচ্ছে কিভাবে? আইনি লড়াই। আপনার নাম ডিলিট হয়ে গিয়েছে, আপনাকে তো ট্রাইব্যুনালে আপিলটা করতে হবে। ট্রাইব্যুনালে আপিলটা কিভাবে করবেন? সাধারণ মানুষ, যেটা একটা বিচারের ব্যবস্থা, তার জন্য আমরা গত শুক্রবারে কি করেছিলাম যে 13টা অঞ্চলে আইনের বিশেষজ্ঞ যারা, তাদেরকে দিয়ে একটা ক্যাম্প করিয়েছিলাম। এই ভাঙনের কথা বলছি, এই নটোরিয়াস ক্রিমিনাল এখানে ভাঙরটাকে এসে কিভাবে বিষাক্ত করেছে সেটা আপনি জেনে রাখুন। এই ভাঙড়ে প্রশাসনের একটা অংশকে কাজে লাগিয়ে আমাদের কয়েকটা জায়গার ক্যাম্পকে তারা ভুলণ্ডিত করার চেষ্টা করছে। ক্ষতি কার করলো ভাই? মানুষের করলো। আপনি আতঙ্কিত, আপনার পাশে কেউ দাঁড়াচ্ছে না। আমি যারা আইনে বিশেষজ্ঞ তাদেরকে বিনামূল্যে এনে দিচ্ছি আইনি পরিষেবা দিয়ে এটাকে সমাধান করার জন্য, কিন্তু এই নটোরিয়াস ক্রিমিনালরা প্রশাসনের একটা অংশকে কাজে লাগিয়ে সেটাও ডিস্টার্ব করছে। মাঠে ময়দানে আন্দোলন করলে মিথ্যা মামলা দিয়ে তাকে গ্রেফতার করছে, আবার যখন
যখন আইনি লড়াই করার জন্য প্রস্তুত নিচ্ছেন আপনার ভোটাধিকার বাঁচানোর জন্য, তখন আবার পুলিশকে দিয়ে আটকানো হচ্ছে। তাই এর গোড়া থেকে শিকড় না তুলতে পারলে, একে যদি গোড়া থেকে না আমরা অপ্রাসঙ্গিক করতে পারি, বিজেপি ততটাই বারভ্রান্ত পশ্চিম বাংলায় থাকবে। তাই 2026 এসেছে, শুধু ভাঙন নয়, ক্যানিং, মিনাখা, বাসন্তী, রায়দিঘি, কুলপি থেকে শুরু করে উত্তর 24 পরগনা শুধু নয়, দক্ষিণ 24 পরগনা 31টা সিটে আমরা ব্যাপকভাবে বামপন্থী আইএসএফ ঐক্যবদ্ধ হয়ে যে লড়াই দিচ্ছি, তৃণমূল কংগ্রেস আর বিজেপিকে আমরা পরাস্ত করব, এখান থেকে আমরা জিতে বিধানসভার মধ্যে যাব, এদেরকে আমরা হারাবো। আপনাদের বলে রাখি, একটু ভাবুন এদের দ্বিচারিতা। আপনার ভোটার লিস্টে নাম ডিলিট করে দিয়েছে। অভিষেক বাবু বলেছিলেন একজন ভোটার লিস্টে বৈধ নাম ডিলিট হলে কি হবে? 1 লক্ষ মানুষ নিয়ে আমি যাব দিল্লি। আজকে কোথায়? তার মানে আপনার পাড়ার যদি কারো ভোটার লিস্টে ডিলিট হয়ে যায়, তার মানে অভিষেক বাবুর ভাষায় হয়তো তিনি অবৈধ বলি ডিলিট হয়েছে, আর না হলে তিনি দিল্লি কেন যাচ্ছেন। কিন্তু আমি দিল্লি কথা ওইরকম ভাবে বলিনি, আমি বলি আইনি লড়াই করব। আর আপনাদের আজকেও কথা দিয়ে যাচ্ছি, আপনাদের বুথে কোন তৃণমূলের নেতারও যদি বা তৃণমূলের সক্রিয় কর্মীরও যদি ভোটার লিস্টের নাম ডিলিট হয়ে যায়, তাদেরকে বলবেন দুটো একটা দিন দাঁড়া। শুক্রবারে যেমন 13টা অঞ্চলে আইনের বিশেষজ্ঞদের দিয়ে এই ক্যাম্প করিয়েছে, দুটো একটা দিন অপেক্ষা কর। ভাইজান কথা দিয়েছে ঘটকপুকুরে যে নির্বাচনী কার্যালয় করেছি, শুধু নির্বাচনের কাজ হবে না, ভোটাররা যাতে আতঙ্ক মুক্ত হতে পারে, ভোটার দ্বারা যাতে ট্রাইব্যুনালে আপিল কিভাবে করবে তার ব্যবস্থা করার জন্য আমরা আগামী দিনে বেলা 10টা থেকে 5টা পর্যন্ত আইনের বিশেষজ্ঞদের আনছি। যে ইচ্ছা যাবে ওখানে গিয়ে ওখান থেকে পরিষেবা পাবে। অন্তত যার ভোটার লিস্ট ডিলিট হয়ে গিয়েছে সে অ্যাপ্লাই করবে ভোটার লিস্টে ফিরে আসার জন্য, তার রাস্তাটা আমরা বিনা মূল্যে ব্যবস্থা করে দেব। বলবে আমরা দেখুন ভোট যেমন চাইবো অবশ্যই। আমি তো প্রথম চেয়েছিলাম যে এই ভোটটা বয়কট হোক, আমি আমার কথা বলছি, প্রথম চেয়েছিলাম টোটাল ভোটটা বয়কট হোক, কিন্তু আমাদের ভাই ক্ষমতাটা কতটা সীমিত ক্ষমতা। ভোট বয়কট তখনই হবে যদি তৃণমূল চাই। ধর্নায় 5 দিন বসেছিল, নাটক করেছিল গদি বাঁচানোর জন্য ধর্নায়। যখন দেখছে গ্রাম থেকে মানুষ যাচ্ছে না, সুপার ফ্লপ হতে চলেছে, ধর্না বন্ধ করে দিল। ভেবেছিল কি মানুষ আসবে, এই দিদি আমার জন্য লড়াই করছে, অত সহজ নয়। তৃণমূলের লোকরাও জেনে গিয়েছে দিদি আমার জন্য কথা বলবে না, দিদি তার পরিবারের যারা দুর্নীতি করেছে গলা পর্যন্ত হয়ে গেছে, তাদের বাঁচার জন্য আরএসএস বিজেপির সাথে কম্প্রোমাইজ করে নিয়েছে। ভাই বসেন না, পিছনে অসুবিধা হচ্ছে, আপনারা বসে পড়ুন। এটা বসে পিছনের লোকে দেখতে অসুবিধা হচ্ছে। ভাই আপনাকেও বলছি, আপনি বসে কি আছে, একটু সরে যান, একটু বসে যান, সুবিধা হবে। কি বলছি বুঝতে পেরেছেন? তো আপনার পাড়ার যদি তৃণমূলের কোনো সক্রিয় কর্মী আমি জানি তার ভোটার লিস্টে তার নাম ফিরিয়ে আনলে সে আমাকে ভোট দেবে না, তারপরেও আমি এখানে কথা দিয়ে যাচ্ছি সে আমাকে ভোট দেবে কি দেবে না আমার কাছে বিবেচ্য নয়। আমার কাছে বিবেচনার বিষয় হচ্ছে আর্টিকেল 326 এ এক্সারসাইজের রাইট যেটা আছে সেটা পাচ্ছে কি পাচ্ছে না। তাই সুতরাং তার পরিচয় গোপন আমাকে রাখতে হবে না। ওখানে যারা আমাদের উকিল সাহেব রানী আইনের বিশেষজ্ঞরা থাকবে, তাকে জিজ্ঞাসা করবে না ভাই তুমি কোন দল করো। যে ক্যাম্পগুলো হয়েছে একবারের জন্য জিজ্ঞাসা করেনি ভাই তুমি কোন দল করো। এসেছে ক্যাম্পে, তাকে সহায়তা দিয়েছি। আগামী দিন যদি মনে করেন ওই ক্যাম্পে গিয়ে তিনি সুরাহা নিতে পারে। এবার হচ্ছে বন্ধুগণ, আমি আপনাদের বলি, এই আমাদেরকে যারা লাইনে দাঁড় করালো, আমাদেরকে যারা আতঙ্কিত করে রাখছে, এদেরকে জবাব দিতে হবে কি হবে না? যারা জবাব দিতে চান একটা হাত তুলুন তো। মায়েরা যারা জবাব দিতে চান তো নাকি? কোলে বাচ্চাকে নিয়ে আপনাদেরকেও বিডিও অফিসে লাইনে দাঁড়াতে হয়েছে, হয়নি? জবাব আমরা দেবো তো নাকি? আমি আপনাদের বলি, এই যে লাইনে দাঁড়িয়েছেন সব থেকে বড় যিনি দোষী তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। 12টা রাজ্যে এসআইআর হয়েছে, কোন জায়গায় লাইনে দাঁড়াতে হয়েছে? পশ্চিম বাংলায় হলে কেন? ইচ্ছাকৃত ভাবে কম্পিউটার অপারেটর না দিয়ে ইচ্ছা করে এআই এর মাধ্যমে সুযোগ নেবে আমাদেরকে এই ক্ষতি করলো। এক নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে বিজেপি তৃণমূলের সুরে সুর মিলিয়ে বাইনারি পলিটিক্স তৈরি করার জন্য আমাদেরকে লাইনে দাঁড় করালো। এই বিজেপির বাংলাতে 1 ইঞ্চি জায়গা দেবো না। বিজেপিকে রোখার জন্য যদি আমাদের জীবন দিতে হয় আমরা দিতে প্রস্তুত আছি তো নাকি? আছি তো নাকি? কিন্তু ওই বিজেপিকে বাংলায় যারা নিয়ে এসেছে, বাংলায় বিজেপি চাষ তৃণমূল করেছে, সেই তৃণমূলকেও কিন্তু আমরা 1 ইঞ্চি জায়গা বাংলার জমিনে ছেড়ে দেবো না। তাই তো নাকি তো ভাই? বিজেপি এমনি এমনি এসে যায়নি, বিজেপিকে নিয়ে এসছে তৃণমূল। 2011 সালের আগে বিজেপি ছিল,
2011 তৃণমূল আসলো, বিজেপির বার ভ্রান্ত হলো। যদি মনে করেন বিজেপিকে আবার অপ্রাসঙ্গিক করে দেবেন, বিজেপিকে হারাতে হবে, তাহলে 2011 আগে দেখতে হবে তখন তখন তৃণমূল সরকারে ছিল কি ছিল না। 2011 আগে তৃণমূল সরকারে ছিল না, বিজেপিও ছিল না। 11 পরে এসেছে, বিজেপি এসেছে। তাই 2026-এ তৃণমূলকে সরকার থেকে সরান, অটোমেটিক্যালি বিজেপি ঘরে ঢুকে যাবে। তবে হ্যাঁ, সরিয়ে কাকে নিয়ে আসবেন? অবশ্যই বামপন্থী যে দলগুলো আছে, ধর্মনিরপেক্ষ দলগুলো আছে। আইএসএফ জোটবদ্ধ হয়েছে, 294টা সিটে লড়াই করছে। আইএসএফ 30টা জায়গায় লড়াই করছে, কথা দিয়ে এসেছি আমরা বিমান বাবুকে, 31টা জায়গায় আমরা লড়াই করব না, 30টা জায়গাতেই লড়াই করব। ঠিক একই ভাবে বিমান বাবু বলেছেন কোনো ফ্রেন্ডলি ফাইট হবে না, অর্থাৎ 294টা সিটে একসাথে আমরা লড়াই করব। কোন জায়গায় খাম চিহ্ন থাকবে, কোন জায়গায় কাস্তে হাতে তারা চিহ্ন, কোন জায়গায় কাস্তের উপরে ধানের শীষ, কোন জায়গায় কোদাল বেলছে, কোন জায়গায় সিংহ চিহ্ন নিয়ে এই, এবং কোন জায়গায় লাল পতাকার উপরে 3টে স্টার চিহ্ন নিয়ে লড়াই হবে। তাই আপনাদের বলবো, এগিয়ে আসুন। আপনাদের আত্মীয় স্বজন যারা এই বিধানসভার বাইরে আছে, তাদেরকেও বলুন ভোট অন্য জায়গায় দেবেন না। আগামী দিন বাংলার সম্প্রীতি, বাংলার ঐক্য, বাংলার মহিলাদের সম্মান যদি বাঁচাতে চান, বাংলার স্কুল, বাংলার হসপিটাল, বাংলার ডক্টরখানা, বাংলার রাস্তাঘাট, বাংলার ব্যবসা বাণিজ্য, বাংলার আপামার জনসাধারণের মতামতের স্বাধীনতাটা যদি রাখতে চান, তাহলে 2026-এর এই লোকসভা নির্বাচন, বিধানসভা নির্বাচনে অন্য কোনো সিম্বলে হাত দেওয়ার দরকার নেই। ভাইজানরা যে সিম্বলগুলোর সাথে, ভাইজানদের নিজস্ব সিম্বল খাম এবং যে সিম্বলগুলোর সাথে অ্যালায়েন্স করেছে, তাদেরকে ব্যাপক ভোটে জয়যুক্ত করে আইনসভার মধ্যে পাঠান আর সরকারের মসনদে বসান। সরকারের মসনদে বসতে আপনাদের একটা কথা দিয়ে যাচ্ছি, আপনার বাড়ির এই শিক্ষিত ছেলে যুবক যুবতীগুলোকে 1,500 টাকার যুব সাথী ভাতার লাইনে দাঁড়াতে হবে না। আপনার আমার বাড়ির ছেলে মেয়েগুলোকে চাকরির ফর্ম ফিলআপ করার লাইনে আমরা দাঁড় করাবো। প্রতি বছর এসএসসি হবে, প্রতি বছর পিএসসি হবে, প্রাইমারিতে নিয়োগ হবে, হাই স্কুলে নিয়োগ হবে, মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ হবে। এক কথায় তাদের নিয়োগের ব্যবস্থা হবে। শুধু তাই নয়, এটাও জোর গলায় বলে যাচ্ছি, 1,500 টাকা নয়, 15 থেকে 22,000 টাকা ন্যূনতম কাজের ব্যবস্থা আমরা আপনাদের ছেলেদের হাতে করে দেবো। শুধু তাই নয়, এটাও আপনারা শুনে রাখুন, আপনাদেরকে বলে যাই, ভাঙড়ের মানুষ নয়, রাজ্যের মানুষকে বলতে চাই, ক্ষমতার মসনদে এবারে আমাদের ধর্মনিরপেক্ষ শক্তিগুলো মিলে যে ঐক্যবদ্ধ হয়েছি, যে জোটবদ্ধ হয়েছি, ক্যানিং থেকে তো আমরা পূর্ব পশ্চিম থেকে জিতছি, ভাঙড় থেকে তো জিতছি, এদিকে রাজারহাট থেকে তো জিতছি, মধ্যমগ্রাম থেকে জিতছি, আপনার বাদুড়িয়া থেকে জিতছি, বসিরহাট উত্তর থেকে জিতছি, এরকম করে আমডাঙ্গা, অশোকনগর সহ বিকাশ চার থেকে শুরু করে মীনাক্ষী, দীপশিতাদিরা আমরা জিতে যাচ্ছি বিধানসভার মধ্যে। আপনাদের ভোট আশীর্বাদ নিয়ে আমরা যে প্রকল্পটা আনছি, সেই প্রকল্পটার নাম হচ্ছে অন ফ্যামিলি অন জব। প্রত্যেকটা বাড়ি থেকে একটা করে ছেলে বা মেয়ের কাজের ব্যবস্থা আমরা করে দেবো, স্থায়ী কাজের ব্যবস্থা করে দেবো। এবার ভাবেন কোনটা নেবেন? 1,500 টাকা মাসে দরকার না, মাস গেলে 15 থেকে 22,000 টাকা আপনার পরিবারের ইনকাম একজনের হবে, সেটা দরকার। আপনারা ডিসাইড করুন, সুযোগ দিলে করতে পারবো, নাহলে আমাদের আইডিয়াটা তৃণমূল অন্তত নিক, এখন এটা অন্তত তারা বলুক, অন্য অন্য দলগুলো বলুক। তাই আপনাদের বলবো, একটু ভেবে চিন্তে চলতে হবে। তবে ভাঙড়ের মানুষকে নতুন করে ভাবাতে লাগবে আমার। হ্যাঁ, 2021 সাল বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে, গল্প ফেতে দিল। বিজেপি আসলে সিএনআরসি করে তাড়িয়ে দেবে, পাড়াতে পাড়াতে এরকম মঞ্চ করে মানুষকে ভয় খাওয়াতে লাগলো, মানুষ ভয় খেয়ে গেল। কিন্তু ভাঙড়ের মানুষ ভয় পাওয়ার মানুষ নয়, ভাঙড়ের মানুষ লড়াই করে বেঁচে থাকা নাম ভাঙড়ের মানুষ, নিজের মেহনত করে খাওয়ার নাম হচ্ছে ভাঙড়ের মানুষ, নিজের মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করে খাই ভাঙড়ের মানুষ। তারা কিন্তু স্রোতের বিপক্ষে। সারা রাজ্যের মানুষ বিজেপি তৃণমূলের বাইনারির শিকার হয়ে গেল। তৃণমূল, বিজেপি বললো তৃণমূলের অন্যায়ের বিরুদ্ধে আমরা লড়াই করছি, তৃণমূল যে চুরি করেছে এর বিরুদ্ধে আমরা লড়াই করছি, ওকে ধরে জেলের মধ্যে ভরবো। 5 বছর হয়ে গেল ভাই, সেন্ট্রালে 12 বছর আছে, কোন কাকুর কি কণ্ঠের ভয়েস টেস্ট এখনো কিন্তু পাবলিশড হলো না, কোনো না কোনো জায়গায় ঠিক একটা ম্যানেজ হয়ে চলছে। আপনাদের বলবো, আপনারা 2021-এ যে দৃষ্টান্ত তৈরি করেছেন, আজকে সারা রাজ্যের মানুষ আপনাদেরকে ফলো করছে, আপনাদেরকে ডাকছে, আপনাদেরকে বলছে দ্বিতীয় ভাঙড় তৈরি করব। বুঝতে পারছেন না কি বলছে? আবার এই দ্বিতীয় ভাঙড় তৈরি করব বলেছে বলে দেগঙ্গাতে ভয় পেয়ে গেছে। আরে কি ভয় পাচ্ছে? দ্বিতীয় ভাঙড় মানে
যে নওশাদ সিদ্দিকীর পাশে এই বিধানসভা থেকে গিয়ে লড়াই করবে শাসকের চোখে চোখ রেখে, আর নালে শাসকের আসনে বসে এই আমরা বিধায়ক পাঠাবো। সবাই আজকে ভাঙরকে ফলো করছে, ভাঙর পথ দেখিয়েছে, ভাঙরকে ফলো করছে। তাই বলবো মায়েদেরকে, বাপেদেরকে, 2021 সালে আপনারা ভরসা বিশ্বাস আস্থা রেখে আমাকে ভোট দিয়েছিলেন।